বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন। সবাই ঘুমাচ্ছে, আমি বেরিয়ে গেছি। এই মুহূর্তে বাইরে আমিও একা একা হাঁটতেছি, আর এখানে একটা কবুতর একা একা বসে আছে। দেখুন, ইতারে শোনা তুই না একলা খানে বইস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা সকাল দেখুন, রমজান মাসের সকাল। সেহরি খাওয়ার পর নামাজ পড়ে শুয়েছিলাম, কিন্তু কোনোভাবে ঘুম আসছিল না। আর বাইরে পাখির কিচিরমিচির শুনে ঘরের মধ্যেও মন বসাতে পারছিলাম না, তাই ফাইনালি বেরিয়ে পড়লাম বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য। দেখুন, রাস্তাঘাট একেবারে ফাঁকা, মানুষজনও নেই, তেমন কোনো গাড়িও নেই। আজকে আর রাস্তার দিকে যাব না, এই বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করব। নিচের দিকে একটু যেতাম, বাট একা যেতে সাহস পাচ্ছি না। জুবাইর, ওয়াহিদা ওরা সবাই ঘুমিয়ে আছে। গতকাল রাত থেকে মনে হয় কুকুরটা বাসায় নেই। ইদানিং ও এত বাউটা হয়েছে, বাসায় একেবারেই থাকে না। ওর 2-3টা মেয়ে বন্ধু হয়েছে, ওই জন্যই দেখা যায় ছেড়ে দিলে ও মন্দিরের উপরে চলে আসে, এখানেই তার মেয়ে বন্ধুদেরকে নিয়ে আড্ডা বসায়। তো দেখা যাক মন্দিরে গিয়ে ওকে পাওয়া যায় কিনা। চলে এলাম মন্দিরে। জনি, দেখা যাক। ও কিন্তু আমার ডাক শুনলেই তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখানে যদি থাকে তাহলে আমি ডাক দিলেই বেরিয়ে আসবে। জনি, জনি বেটা, জানু, জানু। মনে হচ্ছে এখানে নেই। ও বেশিরভাগ সময় এখানেই থাকে। হেঁটে হেঁটে চলে এসেছি উপরে। কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ দেখুন। ও যে গতদিনের ভিডিওতে একটা মসজিদ শেয়ার করেছিলাম, ওই হচ্ছে সেই মসজিদ। গতদিন আমি ওই জায়গা থেকে ভিডিওটা করেছিলাম, শুধু গেটটাই আপনারা দেখেছিলেন। আর গতদিনের ভিডিওতে একটা রাস্তা দেখিয়েছিলাম, যে রাস্তার দিকে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। ওই যে সেই রাস্তা, পাহাড়ের নিচ দিয়ে সাদা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, তো ওই রাস্তার দিকেই আর কি আমরা হাঁটতে গিয়েছিলাম। এই রাস্তার দিক দিয়ে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর এই যে মসজিদের পেছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, যদি অনেকবার বলেছি, তো এটা হচ্ছে শিফার নানির বাড়ি, আর ওটা হচ্ছে বাজার। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমাদের স্কুলের চাল দেখা যাচ্ছে, প্লাস ওইদিকে আমাদের গোড়ের চালটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, কুকুর খুঁজতে খুঁজতে রাত পোয়াতে আমি মন্দিরে চলে এসেছি। কেউ যদি দেখে তাহলে ভাববে এ এত সকালে মন্দিরে কি করতেছে। যাই হোক, এখন চলে যাই বাসায়। বাসায় গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করব। তো সুন্দর ফুল ফুটেছে দেখুন। ওয়াও, এই ফুলগুলোর কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, রাস্তার পাশেই পড়ে থাকে, তারপরেও সৌন্দর্যটা দেখুন কত সুন্দর। তো চলে এলাম, আজকে আর নিচের দিকে যাব না। এখন গিয়ে কোনো কাজ করব অথবা ঘুমিয়ে পড়বো, দুইটার মধ্যে একটা করব। যেহেতু এখন ঘুমাবো না, তাই সকালে ঠান্ডা ওয়েদার থাকা অবস্থায় কাজগুলো সেরে নেই। রমজান মাসের দিনে দেখা যায় রোদ উঠে গেলে আর কাজ করতে ইচ্ছা করে না। পেটে ভাত থাকা অবস্থায় সকাল সকাল কাজগুলো করে নেওয়াই বেটার। আমার ছেলে দোকানে টাকা নিয়ে গিয়ে চকলেট কিনে, চকলেট কেনার সাথে সাথে কিছু নকল টাকা আনে। টাকাগুলো এনে দেখুন কি অবস্থা করেছে। চারদিকে শুধু টাকা ছড়িয়ে আছে, আর সেই টাকাগুলো আমাকে আবার ঝাড়ু দিয়ে ফেলে দিতে হচ্ছে। আমার ছেলে টাকা এনে বলবে, মা
তুমি বড় লোক ছেলের মা। দেখুন কি অবস্থা, আমার ঘরের বাইরের দিকে মানে চারপাশে শুধু 2000 টাকার নোট, 500 টাকার নোট মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা। দেখুন শুধু টাকা আর টাকা। বাচ্চাদের মাথা নষ্ট করার মতন এটা একটা বিজনেস। মানে দোকানে গিয়ে বাচ্চারা আসল টাকা দিয়ে নকল টাকা কিনে আনে, টাকাগুলো এনে কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপরে দেখা যায় এখানে এদিকে সেদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। ঝাড়ু দিয়ে দিলাম, সামনের দিকটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ওয়াহিদাও ঘুম থেকে উঠে গেছে, তো ওয়াহিদা বারান্দা ঘর এসব ঝাড়ু দিয়ে দিবে, আর আমি সামনের দিকটা পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে স্কুলের বারান্দাটাও একটু ঝাড়ু দিব। স্কুলের বারান্দার দিকেও মানে অনেকটা টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখুন ছোট ছোট টাকা, বড় বড় টাকা, মানে সব ধরনের টাকা আছে। আবারও গাছে কিছু টমেটো পেকেছে, আচ্ছা দেখুন টমেটো গুলো আজকে পেরে নিব, গাছটাও মরে গেছে। এই যে অনেকগুলো টমেটো। ফ্রিজে অলরেডি অনেকগুলো টমেটো জমা হয়ে আছে, গতকালকে পেরেছিলাম। এখানকার টমেটো গুলো অনেকটাই বড় বড় সাইজের হয়েছে। মিনি, এখানে কি করছো? কি আর করবো, একটা সময় এসে বসেছিলাম, তোর জ্বালায় আমি আর শান্তি পাচ্ছি না। এখানেও আমার পেছন পেছন চলে এসেছে, দেখুন কি অবস্থা করতেছে। সারাদিন কোনো কাজ নেই, শুধু একটা মোবাইল নিয়ে আমার পেছন পেছন ঘোরা, সারাদিন শুধু ভিডিও করা। দূর, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ওর জ্বালায়। বাইরের দিকে টুকটাক কাজ করলাম। এখন 6টা 44 বাজতেছে, 7 মার্চ। আমি আসলে 7 মার্চের ভিডিওটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার ছেলেটাও ঘুমাচ্ছে, দেখুন আমি যতক্ষণ ঘুমাবো ও ঠিক ততক্ষণ ঘুমাবে। তো সকালের দিকে একটু ঠান্ডা পড়ে, তাই হালকা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি। ঘুম থেকে 9টার দিকে উঠে গেছি, উঠে আরো গড়ে কিছু বাসি কাজ করলাম। তারপরে আলমারির সব কাপড় বের করেছি, আলমারিটা গুছাবো আজকে। বাংলাদেশ থেকে আসার পর সব কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো আমি আর গুছিয়ে রাখতে পারিনি। ওয়াহিদা, শিফা ওরা ওদের মতন করে দলামোচা করে আর কি আলমারিতে ভরে রেখে দিয়েছে। আর আমার আবার কয়েকদিন থেকে আলমারিটা দেখেই বারবার মেজাজ খারাপ হয়। আলমারির কাপড় প্লাস আলনার কাপড় অগোছালো দেখলে কেমন জানি একটা অশান্তি ফিল হয় আমার। তো আজকে ভাবলাম পুরো আলমারিটা গুছাতেই হবে। আলমারি গুছাতে গিয়ে আমার বিয়ের শাড়িটা পেয়ে গেলাম। তো বিয়ের শাড়ির মধ্যে আলাদা একটা মানে ফিলিংস থাকে। তো
তো দেখার পরে অনেক কিছু মনে আসে। এই শাড়িটা আমি অনেক যত্ন করে রেখেছি। এর থেকে আরো দামি দামি শাড়ি ছিল আমার কাছে, আমি কিন্তু অনেককে দিয়ে দিয়েছি। কিন্তু এই শাড়িটা আমি পরবো না, ওইভাবেই থাক, কারণ শাড়ি তো আমি পরি না। তো আমার কাছে হাতে গোনা কয়েকটা শাড়ি আছে, যেগুলো আমি তেমন একটা পরি না। প্লাস আমাকে কোনো স্পেশাল ডেতে কেউ দিয়েছিল, মানে একটা স্মৃতি হিসাবে আরকি। যে শাড়িগুলো আমার রাখার মনে হয়েছে সেগুলোই শুধু রেখে দিয়েছি। আর অনেকগুলো কাপড় ভাঁজ করতে একটু সময় লাগবে। তাই শিফাকেও বললাম আমাকে একটু হেল্প করার জন্য। এখানে শুধু আলমারির এক সাইডের কাপড়গুলো বের করেছি, আর বাকি অন্য সাইডের কাপড়গুলো রয়ে গেছে, ওগুলো গুছিয়ে তারপরে ওই সাইডটা গুছাবো। তো শুধু আমার কাপড়গুলোই বের করলাম বেছে বেছে। আলমারির তুলনায় মানে কাপড় বেশি হয়ে গেছে এখন, যেহেতু আরো নতুন কয়েকটা সেট এড হয়েছে। তো আমি এখান থেকে পুরনো যে কাপড়গুলো প্লাস কয়েকটা শাড়ি বের করে লাগেজে তুলে আর কি উপরে রেখে দিলাম, এতে করে আলমারিটা একটু ফাঁকা হলো। আর সেই জায়গায় এখন আমি কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি, যেগুলো আমার সব সময় লাগে। বা এখানে এক জায়গায় ওড়না আর হিজাবগুলো রেখে দিচ্ছি। তো এখন মনে হচ্ছে আরো অনেক কাপড় রাখা যাবে, কারণ আলমারি থেকে অনেকটা কাপড় যেটা ইউজ করা হয় না সেটা আমি বের করে নিয়েছি। এতে করে আলমারি থেকে আরেকটু এক্সট্রা জায়গা বের হলো। গাছে কয়েকটা পেঁপে মানে একসাথে আর কি আধ পাকা অবস্থায় হয়ে গেছে। আর গতকালকে ৩-৪টা বানর এসেছিল। বানর এসে আমার অনেকগুলো বেগুন পেড়ে নিয়ে গেছে। তো হঠাৎ করে এই বানরগুলোর উৎপাত কোন জায়গা থেকে শুরু হলো আমি জানি না। তো ওর জন্য আজকে আর কি আধ পাকা পেঁপেগুলো পেড়ে নিচ্ছি, কারণ বানরগুলো যদি বেগুন গাছের ওখানে আসতে পেরেছে তাহলে ওই পেঁপেগুলো পেড়ে নিয়ে যেতে তাদের ৫ মিনিট সময় লাগবে না। Fila আমি যখন শিফা উঠবো Moyo kan dalam itu Robai, moyo kan dalam itu. Dalam ada itu aja walau. Saris na olah murah mari bal. Atta, oi dan, gutian. Emang mata salah aja. Ara sini. না হিগু আর বেশ ফাঁকনা না তখন এই যে দেখুন একসাথে ৫টা পেঁপে পাড়া হয়েছে। ১-২ দিন গড়ে রাখলে পেঁপেগুলো পুরোপুরি পেকে যাবে। রাতের বেলা বন শুকরের উৎপাত, দিনের বেলা বানরের উৎপাত। তো কি যে একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে ওদেরকে ঘরবাড়ি দিয়েই মানে শেষমেশ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাড়িতে কোনো একটা জিনিস থাকবে বা গাছে কোনো একটা ফল পাকবে, মানে সেই ভরসাটাও আর করা যাচ্ছে না। আধ পাকাগুলো পেরে নিলাম, কাঁচাগুলোই আর কি শুধু রয়েছে। আর এদিকে এই যে দেখুন পেঁপেগুলোর সাইজটা অনেক বড়। হো নো সাইডে রাখি দে তো নো গরমে ফাঁকি যাইব জলদি ইন্দুরে খাইব নি একটু ফাঁক না দেখি এগু রাখলাই না কাটি দিলা মনে বেশ ফাঁক না কোনটা উফরে রকম মনে বেশ ফাঁক না ইস্তারের সময় কাটি দিলে দেখ আনচাই নরম হয়েছে নি। ফ্রিজে মাছ শেষ হয়ে গেছিল, তো আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন, বলেছিলাম আসার সময় মাছ নিয়ে আসতে। এখানে একটা বোয়াল মাছ এনেছেন। তো মাছটা মোটামুটি বাজার থেকেই আর কি কাটিয়ে এনেছেন। তারপরে এখন শুধু আরেকটু কাজ আমাকে করতে হচ্ছে, পিসগুলো আলাদা করতে হচ্ছে। মাছটা আমি আলাদা করে শিফাকে দিয়ে দিলাম মাছগুলো ধোয়ার জন্য, আর সেই ফাঁকে আমি এখন বাগানে একটু কাজ করব। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বরবটি গাছে মাটি উঠিয়ে দিয়েছিলাম। তো গতকালকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম,
গাছগুলোর স্বাস্থ্য বা কালারটা ভালো না, তার কারণ গাছগুলোর পাতায় অলরেডি পোকা চলে এসেছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। তো এখন কিন্তু একটু ঔষধ স্প্রে করার প্রয়োজন, কারণ গাছগুলো মাটিতে লাগানোর পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঔষধ স্প্রে করা হয় নাই। তাই আমি একটু কীটনাশক জাতীয় ঔষধ আর কি স্প্রে করে দিচ্ছি। দেখা যাক পাতা কুকড়ানোটা সেরে যায় কিনা। স্প্রেয়ার বোতলটা এনেছিলাম, তো ওটা দিয়ে মনে হচ্ছে না কাজ হবে, অনেকটা সময় লাগতেছে, এদিকে আমার হাতেও ব্যথা করতেছে। তো শেষমেশ আমার একটা ফুটো করা বোতল আছে, ওই বোতলটা নিয়ে চলে এসেছি। ওটা দিয়ে খুব ভালোভাবে ঔষধ স্প্রে করা যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। গোসল করে নামাজ পড়ে তারপরে রান্নাবান্নার আয়োজনে চলে এলাম। তো আজকে সেহরির জন্য আর কি একটু ফুলকপি রান্না করব, ভাবতেছি কিছু একটা সবজি রান্না করি। গত কয়েকদিন থেকে সবজি রান্না করা হয় নাই, শুধু দেখা গেছে মাছ মাংস ডাল আলু ভাজি ওইসবই করা হচ্ছে। রমজান মাসে দেখা গেছে সবজির দামটা অনেকটা বেড়ে গেছে। ফুলকপির কেজি আগে 20 টাকা ছিল, আর গতকালকে 40 টাকা করে আর কি পার কেজি আনতে হয়েছে। আগে রান্নাবান্নার কাজ কাটাকুটিটা আর কি শেষ করে নেই, তারপরে রান্নাটা শুরু করে দিব। এদিকে আমার গ্যাসের যে চুলাটা, তো গ্যাসের চুলার একটা চুলা খারাপ হয়ে গেছে। তো এক চুলা দিয়ে রান্না করতে করতে দেখা যায় অনেকটা সময় চলে যায়, পুরোপুরি খারাপ হয় নাই, এক চুলার আগুনটা আর কি একেবারে কম দেয় ওই সমস্যা। আর রমজান মাসে রান্নাবান্নার এত তাড়া থাকে, তো বিকালের দিকে দেখা যায় আরেকটা চুলা যদি বেশি থাকতো মনে হয় ভালো হতো, এরকম একটা অবস্থা। আর এই সময় আমার চুলাটা খারাপ হয়েছে, তো নতুন একটা চুলা কিনতেই হবে। ওই চুলাটা আগেও একবার রিপেয়ারিং করেছিলাম, তো এখন মনে হচ্ছে আর রিপেয়ারিং এর কাজ হবে না, নতুন একটা কিনতেই হবে। তো যাই হোক, আমি এখানে কয়েক পিস মাছ মশলা দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু কম আঁচেই মাছ ভাজি করা যায়, তাই মাছ ভাজিটা ওই নষ্ট চুলাতেই করব। আর ওইদিকে আমি সবজিটাও আর কি বসিয়ে দিব। প্রতিদিন আমি সেহরির রান্না বান্নাটা বিকালের দিকেই করে রাখি। রাতের বেলা ইফতারের পর তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না, লম্বা একটা নামাজ থাকে, তারপরে দেখা যায় ভিডিও এডিটিং এর কাজ থাকে। আর ইফতারের পরে এমনিতেও একটু টায়ার্ড লাগে, আর এটা সেটা করতে করতে রাত 10টা 10:30 বেজে যায়। তো তারপরে আবার রান্না বান্না করতে ইচ্ছা করে না, তাই বেশিরভাগ সময় আমি সেহরির রান্নাটা বিকালের দিকে আর কি সেরে রাখার চেষ্টা করি। তো আজকে মনে হচ্ছে আর সবটা রান্না আমি কমপ্লিট করতে পারবো না, কারণ চুলাটার অবস্থা খারাপ। তো জাস্ট মাছ দিয়ে ফুলকপি রান্না করব, ওটা রান্না করে রেখে দেই, আর রাতের বেলা আরো কিছু মাছ ভুনা করে রাখবো। এদিকে আজকে আর ইফতারের যা যা আয়োজন করা হয়েছে, রান্না বান্নার তেমন কোনো ভিডিও করি নাই, শুধু ইফতারটা একটু শেয়ার করব। তো আজকে ইফতারের আয়োজন করতেছে শিফা, রান্না বান্নাটা আমিও করেছিলাম, কিন্তু টেবিল সাজাচ্ছে শিফা, ওই কাজটা ওকেই দিয়ে দিয়েছি। আমি বলে বলে দিচ্ছি, বা এই কয়েকদিন তো আমি করেছিলাম, তো মোটামুটি দেখে দেখে আর কি বুঝতে পেরেছে কোনটা কি নিতে হবে। রান্না বান্নাটা আমি করছিলাম। আর এদিকে আমার ছেলের এত জ্বর এসেছে, কি বলবো, ওর কন্ডিশনটা খুবই খারাপ। বিকালের দিকে ওই নিচে আমাদের বাড়ির নিচে বাচ্চাদের সাথে খেলা করছিল, তো ওখানে খেলছিল, আমিও রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। ওয়াহিদাকে বলেছিলাম যে ওদেরকে বলতে ওখান থেকে অন্য কোথাও না যেতে, ওখানেই বসে খেলা করতে। আর ওয়াহিদাকে বলেছিলাম ওকে দেখে রাখতে। তো আসরের শেষের দিকে ও বাড়িতে এসে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। এত খারাপ অবস্থা দেখে আমি মাথায় হাত দিয়ে দেখি গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, আর চোখের ভেতরটা এত লাল হয়েছে, দেখেই ভয় লাগতেছে। এত কান্নাকাটি করছিল, তো আমি বকা দিব বয়ে আর কি, এত কষ্ট হচ্ছিল, তারপরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তো যাই হোক, কি আর করার। তো ওকে নিয়ে আমি শেষ বিকালের দিকটা আর কি ব্যস্ত ছিলাম। শিফাকে বলেছিলাম ও খুসা সহ শশা টশা মোটামুটি সব কেটে নিয়ে এসেছে, ও নিজের মতন করে যেরকম পেরেছে। তো কি করব, আজকে মনে হচ্ছে ছেলেটাকে ছাড়াই ইফতার করতে হবে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, ছেলেটা এত কান্না করতেছে। যখন থেকে বুঝে গেছে, আমি বুঝতে পেরেছি ওর জ্বর এসেছে, তখন থেকে কান্নাটা শুরু করেছে।
কি একটা খারাপ অবস্থা, আমার ইফতার করতে গিয়ে কান্না পাচ্ছে। আমার ছেলেটা মানে প্রতিদিন ইফতারের আগে সুন্দর হয়ে সে বসে মানে টুপি মাথায় দিয়ে বসে থাকে ইফতারের অপেক্ষা করে। আজকে কিন্তু ওকে কোনোভাবেই আনা যাচ্ছে না। তো ওকে ছাড়া ইফতারটা করতে হচ্ছে। আর এই দুপুরবেলায় আমাকে বলছিল, "মা আজকে খিচুড়ি করো।" তো এজন্যই আরকি একটু খারাপ লাগতেছে। দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।